ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও ধীরে ধীরে তা বাড়ছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ চলছে। এ ধাপে ৭টি উপজেলায় একযোগে নেওয়া হচ্ছে ভোট। বরিশালের বানারীপাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলায় চলছে ভোট। উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসছেন ভোটাররা। আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন। নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি। ৫ স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলায় ভোট গ্রহণ চলছে। ২ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। আমরা ভোট দিতে হয়েছি এবং আমরা সুস্থ মতো ভোট দিতাম পারি। ভোট দিতে আসছি, খুব সুন্দর লাগছে আমাদের কাছে, খুব ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর হয়েছে। ভোট আশা করি সুষ্ঠু হবে এবং আমাদের প্রশাসন থেকে অনেক নির্দেশ আছে যাতে কোনো কারচুপি বা কোনো দুর্নীতি না হয়। এদিন সকাল থেকে যশোর সদর উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। এদিকে ইভিএমে ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ না মেলায় অনেকেই পড়েন বিড়ম্বনায়। ফিঙ্গার উঠছে না, আবার হাত দিয়ে পরে আসতে বলল। ছবিতে আইডি কার্ডে মিলিছে কিন্তু ফিঙ্গারে মিলছে না, তাহলে এখন একটু বিজয় নিয়ে তারপরে দেখি চেষ্টা করে। ভোট না দিয়েই ফিরতে দেখা যায় অনেককে। তবে বিকল্প ব্যবস্থায় ভোট নেয়ার কথা জানান নির্বাচন কর্মকর্তা। একটা কেন্দ্রে যদি ৩০০ ভোটার ভোট কেন্দ্রে দিতে পারে তাহলে আমাদের ওইখানে 1%-এর সুযোগ আছে, যেটা সহকারী প্রিজাইডিং অফিসার তার আঙুলের ছাপ দিয়ে তাদেরকে পাস করতে পারবেন। রংপুরের বদরগঞ্জ উপজেলার পার বিষ্ণুপুর এলাকায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চতুর্থ ধাপের নির্বাচনের বেলা ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৭.৩১%, জানালেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। দুপুরে নির্বাচন ভবনে তিনি গণমাধ্যমকে জানান, ৬০ উপজেলার ৫,১৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৩,৪২৩টি কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এই পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, আমাদের কাছে যে তথ্য আছে, আমাদের সকাল থেকেই শান্তিপূর্ণভাবে এবং খুবই সুষ্ঠুভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই নির্বাচনে মানুষ অংশগ্রহণ করেছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী আজকে 12টা পর্যন্ত আপনার ভোট প্রদানের হার হলো আপনার 17.31, যেটি আমি আবারও রিপিট করছি, এটি আমাদের এই 12টা পর্যন্ত যে রেজাল্ট ছিল। আপনারা জানেন এই 7টি উপজেলার মধ্যে আমাদের 6টিতে ইভিএম এর সাহায্যে আমরা ভোট দিচ্ছি, বাকিগুলো আমাদের সনাতন পদ্ধতিতেই হচ্ছে। ভোটের খবর জানাতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, এ পর্যন্ত ভোটারের হার কত দেখছেন এবং সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটি বলছেন, আসলে সারা দেশের মতো আজকে কিন্তু আমরা এই মুহূর্তে আছি কুমিল্লাতে, কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা, এবং সারা দেশের যে 7টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে কুমিল্লা জেলার মধ্যে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে আমরা নাঙ্গলকোটে সকাল থেকে অবস্থান করছি এবং সেখানে ভোটার যে উপস্থিতি সেটি সকাল থেকে অনেকটাই ভালো ছিল এবং সেক্ষেত্রে 12টার পরে আস্তে আস্তে ভোটার উপস্থিতি কমতে থাকে। আমরা ঠিক এই মুহূর্তে যে কেন্দ্রটির সামনে আছি সেটি হচ্ছে নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেন্দ্রের যদি অবস্থা জানায়, আসলে একেবারেই ভোটার নেই বললেই চলে। এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কোনো ভোটার দেখতে পাইনি এবং সেখানে শুধু যে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে যে এজেন্টরা রয়েছে শুধু তারাই মাত্র অবস্থান করছে, এর বাইরে কিন্তু আমরা কোনো ভোটার দেখতে পাইনি। অর্থাৎ অনেকে এক প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে যেটি জানালো, এই যে দুপুরের সময় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে একেবারে কম থাকে, হয়তো বেলা বা একটু যেহেতু আর মাত্র 2 ঘন্টা সময় বাকি আছে, বিকেল 4টায় ভোট গ্রহণের সবশেষ সময়, সেক্ষেত্রে হয়তো আরো ভোটার উপস্থিতি কিছুটা হতে পারে। তবে আমাদের কাছে যে তথ্য এখন পর্যন্ত রয়েছে যে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার মোট 114টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই 114টি কেন্দ্রের মধ্যে সকাল 10টা পর্যন্ত নির্বাচনে ভোট পড়েছে 13% এবং একই সাথে দুপুর 12টা পর্যন্ত সেই হার কিন্তু দাঁড়ায় 25%। তো সবশেষ 2টা পর্যন্ত আমাদের কাছে 43টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে এবং তার মধ্যে 43টি কেন্দ্রে এখন পর্যন্ত যে ভোট পড়েছে তার মাত্র 30% ভোট কিন্তু এখন পর্যন্ত পড়েছে। অর্থাৎ আরো বেশ কিছু কেন্দ্রের ফলাফল যে কতটুকু ভোট
পড়েছে সেই তথ্য এখনো আমাদের কাছে আসেনি। তবে 43টি কেন্দ্রের তথ্য অনুযায়ী 30% ভোট এখন পর্যন্ত পড়েছে। তবে এখানকার উপজেলাটা আসলে অনেক বড় একটি উপজেলা। এখানে যে কয়টি প্রায় 16টির মতো ইউনিয়ন রয়েছে, তো সেই ক্ষেত্রে সেই ইউনিয়নের তথ্যের ভিত্তিতে আরো ভোটের হার আর একটু বাড়তে পারে বলে এখানকার যারা আমরা যে কয়েকটি কেন্দ্র ঘুরেছে সেই কয়েকটা কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে তারা আমাদেরকে সে তথ্য জানিয়েছে। তো সবকিছু মিলে আইন শৃঙ্খলা বাহিনীর একটা শক্ত অবস্থান আমরা দেখতে পেরেছি। এখানে যে প্রার্থীরা রয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাইনি। তবে একটি কেন্দ্রে একটু অপ্রীতিকর ঘটনার কারণে সেখানে যে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট সেই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এর বাইরে বাকি যে 113টি কেন্দ্র রয়েছে সেখানের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আর যেহেতু মাত্র 2 ঘন্টার অপেক্ষা, এরপরে ভোটার যে ভোট প্রদান যে হার সেটি কিন্তু অনেকটাই এখন শেষ পর্যায়ে এসে কমেছে, আমরা সেই চিত্র কিন্তু লক্ষ্য করতে পারছি। তো এই ছিল কুমিল্লার নাগলকোট থেকে আমার কাছে থাকা নির্বাচনী খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, ভোটের সার্বিক পরিবেশ কেমন দেখছেন আর ভোটার উপস্থিতি কেমন দেখছেন? অরিন, বড় কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু সকাল 8টা থেকে বগুড়ার 3টি উপজেলা শেরপুর, ধনুট এবং নন্দীগ্রামের 246টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ কার্যক্রম চলছে। এবং সকাল থেকে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটা ভোটার উপস্থিতি, যেটি আপনিও জানতে চেয়েছেন। আসলে শুরু থেকে শুধু আজকে 4র্থ ধাপের নির্বাচন দিয়ে না, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের মতোই আজকেও কিন্তু চ্যালেঞ্জ ছিল কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নিশ্চিত করা। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম ছিল, এক প্রকার বলা চলে অলস সময় কাটিয়েছে ভোট গ্রহণে যারা সংশ্লিষ্ট রয়েছে তারা। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বগুড়ার ধনুট উপজেলা। এটি কিন্তু যমুনা নদীর কোল ঘেঁষা একটি উপজেলা এবং প্রায় 90টি কেন্দ্রে এখানে ভোট গ্রহণ চলছে। আমি দাঁড়িয়ে আছি ধনুট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। এখানে কেন্দ্র রয়েছে দুইটি কেন্দ্রের ভোটার রয়েছে প্রায় 5900 জন এবং এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসারের যে তথ্য বলছে ভোট পড়েছে এখন পর্যন্ত 1094, যা 30% কিছুটা বেশি। শুধু এই কেন্দ্রই নয়, অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো আমরা খোঁজ নিয়ে দেখেছি, সেই কেন্দ্রগুলোতেও কিন্তু একই চিত্র, যে ভোটারদের যে উপস্থিতি এবং ভোটারদের যে ভোট গ্রহণের যে চিত্র সেটি কিন্তু কোনোটাই 30% এখনো পার করেনি। অরিন, আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু সকাল থেকে এই 3টি উপজেলায় প্রশাসনের যে তৎপরতা দেখেছি তা কিন্তু ছিল বেশ ইতিবাচক। এবং সবচেয়ে বেশি যে ঘটনাটি ঘটেছে তা হলো ভোট কেন্দ্রে এজেন্টদের মোবাইল ব্যবহার করা। ইতিমধ্যেই এই ধনুট উপজেলায় 2টি কেন্দ্র থেকে 2 জন প্রার্থীর এজেন্টকে কিন্তু মোবাইল সহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শুধু ধনুট নয়, পার্শ্ববর্তী যে শেরপুর উপজেলা, সেই শেরপুর উপজেলাতেও 2টি কেন্দ্রে কিন্তু প্রার্থীর 4 জন এজেন্টকে কিন্তু আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। একইভাবে নন্দীগ্রামেও কিন্তু আটক হয়েছে বেশ কয়েকজন। এবং কেন্দ্রগুলোতে বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারের উপস্থিতি না বাড়লেও বেড়েছে নারী ভোটারের উপস্থিতি। এবং সকাল থেকে কেন্দ্রগুলোতে বয়স্ক ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা দেখেছি বেশ ইতিবাচক। শতবর্ষী অনেক ভোটাররাও কিন্তু লাঠিতে ভর করে তারা ভোট কেন্দ্রে এসেছে ভোট দিতে। এই ধনুট উপজেলায় কিন্তু শুরু থেকে আলোচনায় ছিল এই উপজেলা নির্বাচনকে ঘিরে। অরিন, এই ধনুট কিন্তু শুরু থেকে আওয়ামী লীগের গ্রুপিং এর রাজনীতির কারণে সর্বসময় আলোচনায় থেকেছে। এইবার এই উপজেলা নির্বাচনকে ঘিরেও যে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরও কিন্তু শুরু থেকে আলোচনায় থাকার কারণে আমরা কিন্তু সকাল থেকেই ধনুটে ছিলাম যে এইখানে কিন্তু একটি নাশকতার একটা সম্ভাবনা ছিল। তবে এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর আমরা কিন্তু পাইনি এবং ভোটের যারা সংশ্লিষ্ট রয়েছে তারাও প্রত্যাশা করছেন যে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে তারা ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে পারবে। অরিন, বগুড়া থেকে 3টি উপজেলায় যে ভোট গ্রহণ চলছে তা নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা এবং বগুড়ার উপজেলা নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। যে কোনো পরিকল্পনা বাস্তবায়নে পরিবেশের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ক্ষমতায় এলে আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি জামাত তা ধ্বংস করে। বুধবার বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষায় সবাইকে একটি করে গাছ লাগানোর আহ্বানও জানান সরকার প্রধান। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে।
বৃক্ষ দিয়ে গর্ব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় অবদানের জন্য বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার সহ সামাজিক বনায়নে অংশগ্রহণে সর্বোচ্চ লভ্যাংশ প্রাপ্ত উপকারভোগীদের হাতে পদক সহ প্রাপ্ত অর্থ তুলে দেন সরকার প্রধান। বৃক্ষরোপণের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা সবার দায়িত্ব। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহ যে কোনো স্থাপনা নির্মাণে পরিবেশ রক্ষার নির্দেশ দেন তিনি। আমাদের যখনই আমরা রাস্তাঘাট তৈরি করি বা কোনো রকম স্থাপনা করি, সেখানে একটা সুনির্দিষ্ট নির্দেশ থাকে যে কত পরিমাণ বৃক্ষ রোপণ করতে হবে, সেই নির্দেশনা আমরা দিয়ে থাকি। যে কোনো পরিকল্পনা আমরা যখন নেই, উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের জায়গার জন্য গাছ কাটতে হয়, যত গাছ কাটবে তার থেকে 3 গুণ বেশি গাছ তারা লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। সরকার প্রধান বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক পণ্য ব্যবহারকে নিরুৎসাহিত করে পাট পণ্য ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও প্লাস্টিক এখনো ব্যবহার হয়, তবে একটা সুখবর হলো পাটের থেকে এমন ধরনের ব্যাগ এবং জিনিস তৈরি হচ্ছে যা একবার ব্যবহার করলেও সেটা পরিবেশ দূষণ করবে না, এটা মাটির সাথে মিশে যাবে। আমরা এই পাটের থেকে বা বিভিন্নভাবে এগুলি প্রস্তুত করা, সেগুলি ইতিমধ্যে আবিষ্কার হয়েছে। এগুলি যাতে কমার্শিয়ালি ব্যবহার হয় তার জন্য ইন্ডাস্ট্রির সাথে যুক্ত করা হয়েছে। পরিবেশ রক্ষায় উপকূলে সবুজ বেষ্টনী গড়ে তোলার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই তার অঙ্গ সংগঠন দিয়ে তারা গাছ লাগায়, আর বিএনপি জামাত তা ধ্বংস করে। সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা, হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। পরিবেশের বিপর্যয় রোধে অধিক উৎপাদনের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপায় অবলম্বনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশ সাফল্য পেয়েছি। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও যেসব শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের যাওয়ার আর সুযোগ নেই। বাংলাদেশের পক্ষ থেকে আবেদন করা হলেও মালয়েশিয়া সরকার তা নাকচ করে দিয়েছে। আর যাদের গাফিলতির কারণে প্রায় 17,000 কর্মী আটকা পড়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। মাজহারুল ইসলামের রিপোর্ট। চলমান মালয়েশিয়ান শ্রমবাজার সংকট নিয়ে আলোচনা করার জন্য বেলা 11টায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন মালয়েশিয়ান হাইকমিশনার হাজনা মোহাম্মদ। এ সময় তারা চলমান শ্রমবাজার নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে কথা বলেন। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তারা। পরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, মেয়াদ বাড়ানোর জন্য মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার হাইকমিশনের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাইকমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য, সেটা আমরা রিকোয়েস্ট করেছি। আর যাদের অব্যবস্থাপনার জন্য প্রায় 17,000 কর্মী যেতে পারেনি তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা ইনকোয়ারি টিম করেছি 6 সদস্য বিশিষ্ট, যে এইটা কোন কারণে যাইতে পারে নাই, কি কোন সমস্যা হয়েছে, কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। তবে মালয়েশিয়ান হাইকমিশনার জানান, সময় আর বাড়ানো হবে না। বিষয়টি আগেই বাংলাদেশ সরকারকে তার সরকার জানিয়ে দিয়েছিল। রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ার সরকারের বিরুদ্ধে অসহযোগিতার যে অভিযোগ তুলেছেন তাও তিনি নাকচ করে দেন। The whole Malaysian government, we stick to the deadline. But visa is issued in 2 June. What do you say about this? Everybody can make an allegation, but we cannot entertain any allegation without any proof whatsoever. But so far, the whole Malaysian government, including those who are issuing the visa, we stick by the deadline. যারা যেতে পারেননি তাদের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগামী 8 জুনের মধ্যে বিএমটি কার্ডধারীদের নির্দিষ্ট ইমেইলে আবেদন করার জন্য বলা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দুপুরে আরো থাকছে ভারতের সরকার গঠন নিয়ে নানা নাটকীয়তা, মোদির ভাগ্য ঝুলে আছে নীতিশ আর নাইডুর হাতে, দিল্লির পথে দুজনই। আগামী 30 জুন একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। 9টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে 14,51,000 শিক্ষার্থী। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কিংবা উত্তর সরবরাহে কেউ জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি। বিস্তারিত নূপুর আহমেদের রিপোর্টে। আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বুধবার সকালে সচিবালয়ে বৈঠক করে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটি। সভা শেষে ব্রিফ করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি জানান, এবার পরীক্ষার্থী বেড়েছে 91,448 জন, আর কেন্দ্র সংখ্যা 2,658টি। আমাদের 2023 সালের তুলনায় 2024 সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 91,448 জন। প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে 294টি। প্রশ্নফাঁস রোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে গুজব ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন এইচএসসি সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত এবং নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 29 জুন 2024 হতে 11 আগস্ট 2024 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। কেন্দ্র কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন। দেশে কোনো এলাকায় বন্যা দেখা দিলে সেখানে পরীক্ষা নেওয়া হবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। এবার বাজেটের খবর। অর্থনীতির কঠিন সময়ে সংযমী এবং আত্মরক্ষার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 3.25 লাখ কোটি টাকার ঘাটতি সহ বাজেটের আকার ধরা হয়েছে 7,96,900 কোটি টাকা। চলতি অর্থ বছরের চেয়ে বেড়েছে মাত্র 4.5%। রাজস্ব আদায় প্রত্যাশা মতো না হওয়ার পাশাপাশি উন্নয়ন ব্যয় মেটাতে বড় আকারের ঋণের পরিকল্পনা করছে সরকার। বিস্তারিত আমেনা প্রণামীর রিপোর্টে। কয়েক বছর ধরেই অর্থনীতিতে স্পষ্ট টানাপোড়েন আর অস্থিরতা। লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতির, নেই প্রত্যাশিত বিনিয়োগও। এ অবস্থার মধ্যেই 2024-25 অর্থ বছরে 3.25 লাখ কোটি টাকার ঘাটতি সহ বাজেটের আকার ধরা হয়েছে 7,96,900 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে বেড়েছে মাত্র 4%। মূল্যস্ফীতির সমন্বয় করলে প্রকৃত অর্থে কমেছে বাজেটের আকার। মূল্যস্ফীতির নিয়ন্ত্রণকে প্রধান লক্ষ্য ধরে বাজেটের আকার বাড়াতে নজর দিতে পারেনি সরকার। এনবিআর এর লক্ষ্য ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা বছর ব্যবধানে, যা বেড়েছে মাত্র 11%। এডিপি প্রায় 1200 প্রকল্পে 2,65,000 কোটি টাকা বরাদ্দ থাকছে। রাজস্ব আদায়ের প্রত্যাশা মতো না হওয়ার পাশাপাশি উন্নয়ন ব্যয় মেটানোর জন্য বড় আকারের ঋণ পরিকল্পনা করছে সরকার। কমানো হয়েছে এনবিআর এর বাইরে অন্য উৎস থেকে আদায়ের লক্ষ্যমাত্রা। ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা, যা পূরণে দেশি বিদেশি ঋণের সুদই দিতে হবে 1.25 লাখ কোটি টাকা। নতুন নতুন বিনিয়োগে সংযত হবার পরামর্শ এনবিআর এর সাবেক চেয়ারম্যানের। বাজেট বাড়ানো মানে কি কর্মসূচি পালন করা, কিছু করা, তো সেটা তো আমার করতে হবে। আমি ওটা থামাতে পারবো না, কমানো পারবো না, এটা হবে না। বাজেট বাড়তে হবে। এখন সাথে সাথে যে জোরটা দিতে হবে বাস্তবায়নের। 3 বছরের প্রজেক্ট 7 বছর 8 বছর লেগে যাচ্ছে, এতে খরচ বাড়তেছে। তারপর আমি যে রিটার্নটা পেতাম সেই রিটার্নটা পাচ্ছি না, এখানে আমার নজর দিতে হবে।
বরাবরের মতো বাজেটে মোট ব্যয়ের 2/3 বেশি যাচ্ছে অউৎপাদনশীল খাতে। 4,69,000 বেতন ভাতা এবং ভর্তুকি সহ নানা ব্যয় মেটাতে, সুদ মেটাতে 1,13,500 কোটি টাকা উন্নয়নমুখী বিনিয়োগে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাজেট বাস্তবায়নে তদারকির প্রয়োজন বলে মনে করছেন এ অর্থনীতিবিদ। সবচেয়ে দুর্বলতম দিক বাংলাদেশের উন্নয়ন কৌশল, উন্নয়নের যত রকম কার্যক্রম সবচেয়ে বাস্তবায়ন হয় না, কারণ সক্ষমতার অভাব আছে, যারা বাস্তবায়ন করে তাদের সততার অভাব আছে, তাদের নিষ্ঠার অভাব আছে, আর সর্বোপরি আপনার তাদের কাজকর্ম মনিটর করা, তাদের কোনো পরিবীক্ষণ করা এবং কারেক্টিভ অ্যাকশন নেওয়ার কোনো বিষয় নাই। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হলেও বড় অঙ্কের ঘাটতি থাকবে এ বাজেটে। টাকার অঙ্কে যা 2,55,000 কোটি টাকা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে বেনজির সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিলেন, আর অনেককে ডিঙিয়ে আর্মি চিফ করা হয়েছিল আজিজ আহমেদকে। এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের আলোচনা সভায় ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। বলেন, এখনও নির্বাচন ব্যবস্থা আছে বলেই ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদির বিজেপি। দানবদের সরাতে না পারলে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বেনজির সাহেব, তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান। তার বিরুদ্ধে যখন সমস্ত কাগজ পত্রিকাগুলোতে তার অপকীর্তি, তার চুরি, তার দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন, সে কি আওয়ামী লীগ করে? উনি আওয়ামী লীগের নাম ছিল কিনা জানে না, কিন্তু আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। ভুল চিকিৎসার অভিযোগে কোনো চিকিৎসকের গায়ে হাত তোলার অধিকার কারো নেই, বিএমডিসি ছাড়া বিচার করার ক্ষমতাও কারো নেই, এমনটাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বুধবার ঢাকা মেডিকেল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এদিন ক্যাম্পাসে এসে আপ্লুত নবীন ও শিক্ষার্থী অভিভাবকরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। চোখে মুখে স্বপ্ন নিয়ে স্বপ্নের ক্যাম্পাস ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের 260 শিক্ষার্থী। ক্যাম্পাসের প্রথম দিনটিকে অভিভাবকদের সঙ্গে স্মরণীয় করে রাখতে তোড়জোড় ভবিষ্যৎ চিকিৎসকদের। সন্তানকে দেয়া ফুল শোভা পাচ্ছে মায়ের হাতে, এতে আপ্লুত অভিভাবকরা। ওদের এই ওরিয়েন্টেশন ক্লাসে খুব ভালো লাগছে, মানে ভাষায় বোঝাতে পারছি না। আমার আশা পূর্ণ করেছে আল্লাহ, আমিও অনেক কৃতজ্ঞ। আমরা সত্যিই গর্বিত যে আমাদের বাচ্চা আমাদেরকে এই জায়গায় আজকে আসার সুযোগ করে দিয়েছে। ছেলে যেন ডাক্তার হয়ে একটা মানবিক ডাক্তার হতে পারে। অসুস্থ অবস্থায় ধনীরাও অসহায় থাকে, গরিবরাও অসহায় থাকে, সেখানে যদি একটু সেবার হাতটি যদি একটু ভালোভাবে বাড়িয়ে দেয় তাহলে মানুষ সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়। আমার ছেলেকে আমার মনের মতো করে, বা ওর ইচ্ছা ছিল ছোটবেলা থেকে যে বাবা মা ডাক্তার হবে, শেষ পর্যন্ত ওর আশা সেটা সফল হতে চলছে। চিকিৎসক হওয়ার স্বপ্নে বিভোর শিক্ষার্থীরা নিজেদের আবিষ্কার করলেন আরও একবার। ভালো চিকিৎসক হওয়ার বাসনা জানালেন তারা। খুবই আনন্দিত স্বপ্নের জায়গায় আসতে পেরে। পরীক্ষার আগ পর্যন্ত আমার কখনোই এটা আসলে মনে হয়নি যে ঢাকা মেডিকেলের মতো একটা প্রেস্টিজিয়াস জায়গায় আমি চান্স পাবো। আমি ছোটবেলা থেকেই যেহেতু স্বপ্ন দেখেছি যে একজন চিকিৎসক হব, তো এটা হচ্ছে আমার জন্য একটা ড্রিমি ডে। আমার দ্বারা যেন কোনো রোগী ক্ষতি না হয় এবং সর্বোচ্চ রোগীকে দেওয়ার, তো সেই লক্ষ্যে আগাবো ইনশাল্লাহ। ঢাকা মেডিকেল কলেজের K81 ব্যাচে এবারও যোগ হয়েছে 10 জন আন্তর্জাতিক শিক্ষার্থী। বাংলাদেশে কয়েকদিন অবস্থান করেই শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতিতে মুগ্ধ শ্রীলঙ্কার শিক্ষার্থী আশফা। I am really enthusiastic and so honored to experience this. I'm so thankful for the scholarship. পরে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের সেবার মানসিকতা ধারণ ও মেডিকেল গাইডলাইন অনুসরণের শপথ করান অধ্যক্ষ। May I never forget that প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেন, মানুষের সেবাই হবে চিকিৎসকদের প্রধানতম কর্তব্য। তবে ভুল চিকিৎসার অভিযোগে গায়ে হাত তোলার অধিকার কারো নেই বলেও জানান তিনি। কথায় কথায় ডাক্তারদের উপরে চড়াও হওয়া, কথায় কথায় ডাক্তারদেরকে মানে বিনা কারণে ভুল চিকিৎসা বলার অধিকার পৃথিবীতে কারো নাই, একমাত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ছাড়া। তারাই বলতে পারবে যে ভুল চিকিৎসা। আমি কোনো যে কেউ গিয়ে ভুল চিকিৎসার নামে কাউকে
কারো গায়ে হাত দেওয়া কিন্তু ইয়ে করার এটার অধিকার কারো নাই। দেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনে সহযোগী হিসাবে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। বিশ্বকাপে রাতে নামছে রোহিত কোহলির ভারত, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ডালাসের ইনডোরে বাংলাদেশ দলের অনুশীলন। মুন্সিগঞ্জে সাবেক যুবলীগ নেতা সোহরাব হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যান সহ 9 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলায় উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষে বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক কাজী আব্দুল হান্নান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের মধ্যে রয়েছেন টঙ্গীবাড়ি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদার, তার ছোট ভাই কামারখাড়ার ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান হালদার এবং টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদার। গেল 8 এপ্রিল টঙ্গীবাড়ি দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির সামনে সোহরাব খান নামে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। খুলনায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। বুধবার সকাল 10টার দিকে পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে শিববাটি ব্রিজের কাছে মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক ইসমাইল হোসেন এবং মোটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। তাদের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।